আচ্ছা, প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে লেআউট নিয়ে, তাই তো? তো লেআউটে এইখানে মূলত হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইনের জন্য যে লেআউটগুলির বিষয়ে কথা বলা দরকার, সেই পার্টগুলি নিয়ে আমরা একটু দেখব। খুব সহজভাবে যদি আমি বলি যে কোনো একটা ডিজাইন আপনি করবেন, আপু একটু পরে পিসিতে কাজ করতেছেন কে? একটু পরে আপু। তো টি-শার্টের কোন একটা ডিজাইন করবেন আপনি, হ্যাঁ? যখন আপনি এটাকে প্রফেশনালি করবেন তখন হয় কি যে একই টাইপের ডিজাইন, জাস্ট আপনার লেখাটা চেঞ্জ হবে বা আপনি যে ইমেজটা ইউজ করবেন অথবা গ্রাফিক্যাল যে পার্টটা ইউজ করবেন ওইটা চেঞ্জ হবে, কিন্তু আহ, বলে কি ডিজাইনের প্যাটার্নটা একই থাকবে। এই যে যে বিষয়টা, এটার ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা আগে থেকে রেডি করে নেন যে আমি এই টাইপের যত ডিজাইন করব, আমার জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিলে হবে, আমার গ্রাফিক্যাল পার্টটা চেঞ্জ করে দিলে হবে, অন্য যে ইফেক্ট গুলি দেয়া এইগুলি দিতে হবে না। এইরকম কাজের এই সুবিধার জন্য কি করা হয় যে মানে ভাগ করে যদি আপনি নেন যে এই টাইপের কাজগুলি এইগুলি, হ্যাঁ, এইরকম যদি আপনি ভাগ করে নেন তখন হচ্ছে আপনার কাজটা করা সহজ হয়। আমি এখন বলতেছি হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা মানে অসুবিধা হইতেছে, কিন্তু যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবেন। তো এই রকম পার্ট বাই পার্ট আলাদা করার জন্য হচ্ছে লেআউট হিসাবে আলাদা করা হয়, যে বেশ কিছু লেআউট আছে, অনেকে অনেক ভাবে লেআউটটাকে বিভক্ত করে। তার মধ্যে আমরা খুব বেসিক খুব সিম্পল যে লেআউট গুলি আছে যেগুলি, এবং এই লেআউট গুলির উপরে বেস করে মূলত গ্রাফিক টি শার্টের মোটামুটি সব রকমের ডিজাইনই কভার করা যায়। কিছু ডিজাইন থাকে যে যেটা এক্সেপশনাল, যে আপনার মনে যা আসছে উড়াধুরা আপনি সেটা ডিজাইন করছেন, হ্যাঁ, ওইটা তো কোনো প্যাটার্নে পড়বে না, ওইটা তো কোনো মানে লর মধ্যে থাকবে না। কিন্তু মূলত বেশিরভাগ ডিজাইনগুলি হচ্ছে এই লেআউটগুলির মধ্যে পড়ে। তো সেই কি কি লেআউট আছে এইগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটা আছে আমি একটু লিখে দিই, তাহলে পরে আপনারাও লিখে নিতে পারবেন। এক নম্বরে যেটা আছে ARCH আর্ট স্যান্ডউইচ, WICH আর্ক স্যান্ডউইচ। এইটা হচ্ছে মূলত এই আর্ক স্যান্ডউইচটা, স্যান্ডউইচ শব্দটা শুনে আমরা বুঝতেছি তিনটা মানে মোটামুটি তিনটা লেয়ার থাকতেই হবে। উপরে একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, আবার নিচে একটা, মানে দুই পাশে দুইটা পাউরুটির পার্ট, মাঝখানে হচ্ছে আপনি চিকেন বিফ যা দেন অথবা যা কিছু তার ভিতরে থাকবে। তো এই প্যাটার্নটা এই লেআউটটা মূলত এইরকমই। এখানে আমরা সামনে দেখেন আর্ট আছে, আর্টটা হচ্ছে আমরা যখন ইফেক্ট এর কাজ করছি তখন দেখছি না যে আর্কের ডিজাইন গুলি কি একটু রাউন্ডই থাকে বা এই টাইপের যে থাকে, অর্থাৎ এইখানে ডিজাইনটা থাকবে হচ্ছে উপরের পার্টটা একটু এরকম, মাঝখানে হচ্ছে এখানে গ্রাফিক্যাল পার্টটা অর্থাৎ সবচেয়ে মজার পার্টটা, এবং নিচে থাকবে এরকম। উপরের এটা হচ্ছে একটা টেক্সট থাকবে, এখানে গ্রাফিক্যাল পার্ট থাকবে এবং নিচে এটা একটা টেক্সট থাকবে। একটা স্যান্ডউইচের মতো দেখা যাচ্ছে। এই জিনিস এই টাইপের যে ডিজাইনগুলি, এই ডিজাইনগুলিকে হচ্ছে আর্ট স্যান্ডউইচ লেআউট বলে। তো এইটা কি হবে, আমি যেটা একটু আগে বলতেছিলাম যে সুবিধাটা কি হবে আপনার লেআউট অনুযায়ী ভাগ করলে, আপনি এইটা যে কোনো একটা ডিজাইন করলেন এই প্যাটার্নে, হ্যাঁ, এই ডিজাইনটা করার পরে এটা আপনি সেভ করে রাখছেন নিশ্চয়ই। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট হোক আপনার বস হোক, সে বলছে যে বেশ কিছু স্যাম্পল রেডি করতে, টি শার্টের স্যাম্পল রেডি করতে। এখন আপনার কাছে এই ডিজাইনটা কিন্তু অন্য নামে অন্য ডিজাইনে করা আছে, তখন আপনি যদি আপনার যে ক্লায়েন্ট বা বস আপনাকে যে ডিজাইনটা দিছে সেটা যদি আপনি খুব সহজে করতে চান, তাহলে এইখানে জাস্ট এইখানে যে টেক্সটটা ছিল এই টেক্সটটার জায়গায় আপনি আপনার নতুন যে টেক্সট এটা জাস্ট বসায় দিবেন। এখানে আপনার এই ইফেক্টটা যে দেয়া হয়েছে, ইফেক্ট কিন্তু ওইটা টেক্সট দেওয়ার সাথে ওই ইফেক্টটা পড়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? মাঝখানে এই জায়গাটায় আপনি কি করবেন, গ্রাফিক্যাল যে পার্টটা আপনার নতুন ডিজাইনের জন্য সেটা এখানে ইউজ করবেন। বুঝতে পারছেন? এবং নিচে যে টেক্সটটা ছিল নিচের টেক্সটটা চেঞ্জ করে দিবেন, যে লেখাটা ছিল
লেখার জায়গায় নতুন যে লেখাটা আছে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই টাইপের বেশ কিছু লেআউট আমরা নাম দেখব এবং সেই সাথে হচ্ছে এগুলির কাজ দেখব যে কোনটা কোন ধরনের। এটা গেল একটা। এইটার কাছাকাছি আরেকটা ডিজাইন আছে, এটার কাছাকাছি আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে wrap around, AROUND, around R। বুঝতে পারতেছি এখানে যেহেতু আর্ট কথাটা আছে তার মানে হচ্ছে যে আমার আর্ট কি যে ইফেক্ট আছে ওইরকম কিছু একটা থাকবে, আবার সেই সাথে র‍্যাপ থাকবে। র‍্যাপিং করা মানে কি পুরোটা কভার করবে, তাই তো। আগেটা ছিল কি উপরের টুকু ছিল, নিচে একটা ছিল, মাঝখানে হচ্ছে আমার গ্রাফিক পার্টটা ছিল। এটা ওইটার কাছাকাছি বলা যায়, কিন্তু এটা কি হবে এই যে যে উপরের আর্টটা এটা মোটামুটি পুরোটুকু কভার করে নেবে। এখানে হচ্ছে নিচেরটা এবং এই জায়গাটায় হচ্ছে আপনার গ্রাফিক্যাল পার্ট। এটার মধ্যে পার্থক্যটা বোঝা যাচ্ছে যে আগেরটা ছিল আর্টটা ছিল এতটুকু, আর এটা কি করছে আর্টটা র‍্যাপ করে ফেলছে পুরা। হ্যাঁ, আর এই জায়গাটায় হচ্ছে নিচে হচ্ছে একটা টেক্সট থাকবে, মাঝখানে গ্রাফিক্যাল পার্ট থাকবে। এই টাইপের আপনি একটা রেডি করে রাখলেন, তখন জাস্ট সেম ভাবে আপনি চেঞ্জ করে নেবেন। এবং তারপরে যেটা আছে আপনারা কি লিখে নিতে পারতেছেন একটু? টু গ্রাফিক, আমার হাতে লেখা খুবই পচা, একটু না বুঝলে বইলেন। টু গ্রাফিক টু, এটাতে কি হয়, এটাতে হচ্ছে ডিজাইনগুলি এমন থাকে যে প্রথম একটা টেক্সট আরেকটা টেক্সট, এই দুইটা টেক্সট, দেন একটা গ্রাফিক্যাল পার্ট, নিচে দুইটা টেক্সট। টু গ্রাফিক টু, উপরে দুইটা টেক্সট লাইন, মাঝখানে গ্রাফিক পার্ট, নিচে দুইটা টেক্সট লাইন। বুঝছি? তো এই টাইপের। এরপরটা আছে হচ্ছে গ্রাফিক উইথ ওয়ান লাইন। গ্রাফিক উইথ ওয়ান লাইনে, যেহেতু এখানে গ্রাফিক উইথ ওয়ান লাইন বলছে, গ্রাফিকটা প্রথমে থাকবে, মানে প্রথমে হচ্ছে আপনার গ্রাফিক্যাল পার্টটা থাকবে, নিচে হচ্ছে একটা লাইন থাকবে। এরকম আমরা অসংখ্য টি শার্ট ডিজাইন দেখি যে উপরে একটা ছবি আছে, ছবির নিচে একটা কোনো লেখা আছে। এই টাইপের যে ডিজাইনগুলো এটাকে বলা হয় হচ্ছে গ্রাফিক উইথ ওয়ান লাইন। এরপরেরটা হচ্ছে অ্যাস্থেটিক, না অ্যাস্থেটিক না, এটা কি ছিল, টেক্সট অন রাইট লেফট। এটাতে বোঝা যাইতেছে যে দুইটা পার্টে থাকবে, এক পাশে হচ্ছে টেক্সটটা থাকবে, আরেক পাশে হচ্ছে আপনার গ্রাফিকটা থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে কিছু ডিজাইন থাকে এমন যে এই সাইডে হচ্ছে ধরেন আপনার গ্রাফিক পার্টটা, এই সাইডে হচ্ছে কিছু টেক্সট লেখা থাকে, এরকম একটা ডিজাইন থাকে যেখানে এটা লেফট রাইট যে কোনোটাই হইতে পারে। হ্যাঁ,
যে ডানে অথবা বামে ডিজাইনটা যাবে, লেখাটা তার অপোজিট দিকে হবে। রিপিটিং ওয়ার্ড, এটা মোটামুটি আমার মনে হয় যে কেউ দেখেন না এমন কোনো মানুষ নাই। রিপিটিং ওয়ার্ডে হচ্ছে একটা টেক্সটই একটা লেখাই, যেমন কি বলবো, এগেইন, এগেইন লেখাটাই এগেইন 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 4-5 বার লেখা, এই টাইপের একটা ডিজাইন থাকে। কি ও আর এ পি, কি লিখছি আমি, পি ই এ, ই ই এ, রিপিটিং ওয়ার্ড। তারপরে হচ্ছে আছে দিস, দিস দ্যাট দিস, this and this and that, এটা হচ্ছে this and this and that। এটার ডিজাইনটা হচ্ছে থাকে মূলত যে দেখা যায় যে কিছু ডিজাইন থাকে যে এরকম একটা টেক্সট থাকলো, টেক্সটের পরে একটা এন্ড দেয়া আছে, আবার একটা টেক্সট থাকলো, এখানে একটা এন্ড দেয়া আছে, আবার একটা টেক্সট থাকলো, এন্ড দেয়া আছে, ফাইনালি লাস্টে একটা টেক্সট থাকলো, এরকম থাকে, মানে লাস্টে একটা এন্ড থাকে লাইনের, এরকম যে ডিজাইনগুলি, সেই ক্ষেত্রে হচ্ছে যেটা হয়, এই ডিজাইনগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর আছে হচ্ছে অ্যাথলেটিক আর হচ্ছে অ্যাথলেটিক আর্ক। আচ্ছা, অ্যাথলেটিক লেআউট, এইখানে হচ্ছে মেইনলি এটাই ফোকাস করা হয় হচ্ছে টেক্সটটাতে। অ্যাথলেটিক মানে যদি মানে ধরে বলেন তাহলে এটার সাথে আসলে শব্দের সাথে এই ডিজাইনটা যায় না। অ্যাথলেটিক মানে আমরা মানে সাধারণভাবে যেটা বুঝি যে ওই যে, হ্যাঁ ওই ওই টাইপের, যে এখানে আসলে এটার সাথে যায় না, এখানে হচ্ছে মেইনলি এই ডিজাইনটা হচ্ছে টেক্সটটাকে ফোকাস করে। আমি যদি ধরি যে প্রথমে এইটা হচ্ছে টেক্সট, এই যে এরকম বোল্ড আকারে হচ্ছে প্রথমে টেক্সটটা থাকবে, হ্যাঁ, তারপরে ছোট্ট করে হচ্ছে ডিজাইনটা থাকবে, তারপর নিচে মনে করেন ছোট্ট করে আবার একটা টেক্সট থাকলো, এই এই টেক্সটটা হচ্ছে মূলত ফোকাসে থাকলো এখানে, এরকম যে ডিজাইনটা, এটাকে হচ্ছে অ্যাথলেটিক লেআউট বলা হয়। এইটা ডিজাইনের সাথে নামটা এটা আসলে যায় না। হতে পারে, এটা হতে পারে যে জার্সিতে এই ডিজাইনগুলি বেশি যায়, সেই কারণে হয়তো বা এটার নামটা এরকম দিচ্ছে। আর এরপর একটা আছে কি অ্যাথলেটিক আর্ট। আচ্ছা, অ্যাথলেটিক আর্ট হচ্ছে শুধুমাত্র এই ডিজাইনটা থাকে, নিচে আর কিছু থাকবে না, শুধু এইটুকু থাকবে, একটা টেক্সট এরকম রাউন্ড হয়ে থাকবে, এই টাইপের যে ডিজাইন, এটা হচ্ছে অ্যাথলেটিক আর্ট। আর সবশেষে আছে হচ্ছে ওয়ার্ড এন্ড টু সার্কেল। and two circle, ওয়ার্ড এন্ড টু সার্কেলের দুইটা সার্কেলের মতো থাকবে, এই সার্কেলের মাঝখানের এই জায়গাটাতে হচ্ছে গ্রাফিক্যাল পার্টটা থাকবে ছোট করে, আর এই জায়গাগুলি দিয়ে হচ্ছে টেক্সটগুলি থাকবে, এদিক দিয়ে টেক্সট থাকবে, এই টাইপের যে ডিজাইনগুলি হয় সেটা হচ্ছে ওয়ার্ড এন্ড টু সার্কেল। এই এছাড়াও আরো অনেক লেআউট, আপনারা যখন কাজ করবেন পরে দেখবেন যে আরো অনেক রকম লেআউট আছে, তবে
এই কয়টা লেআউট নিয়ে যদি আপনারা কাজ শুরু করেন তাতে ইনশাআল্লাহ আপনারা অনেক ডিজাইন করতে পারবেন। তো আমরা যখন টি শার্টের ডিজাইন গুলি নিয়ে কাজ করবো একটু পরে, তখন এই কাজগুলি আরো ডিটেইলসে আমরা দেখতে পারবো। এরপরে যে পার্টটা আছে সেটা আমরা একটু দেখে নেই, তারপরে ডিজাইনে যাব আমরা। সেটা হচ্ছে কি যে আন্ডারস্ট্যান্ডিং ইমেজ ট্রেস, তাই তো? ইমেজ ট্রেস আমার মনে হয় যে আপনারা সবাই পারেন, নাকি পারেন না? জানার কথা তো এতদিনে। কিভাবে পারেন? হুম, আচ্ছা আমরা একটু শর্টকাটে দেখি কোথায় একটা ইমেজ পাবো, মহামান্য ইমেজ। আমরা এই ইমেজটাকে যদি ট্রেস করতে চাই তাহলে একটা করতে পারি যে ইমেজটা আনলাম, আনার পরে এটার উপর দিয়ে এই হুবহু আমরা হচ্ছে শেপ দিয়ে অথবা পেন টুল দিয়ে ড্র করলাম, তাই তো? এইটা তো যত রকমের ট্রেসিং আছে আসলে একদম পারফেক্ট যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে পরে পেইন্ট টুল দিয়ে অথবা শেপ দিয়ে যে ট্রেসিংটা হয় এইটা হচ্ছে সবচেয়ে ভালো আউটপুটটা আমাদেরকে দেয়। এছাড়া আমরা কি করতে পারি, এই যে এখান থেকে ট্রেসটা করতে পারি, তাই তো? এর জন্য কি করতে হবে, প্রথমে এই ইমেজটাকে এমবেড করে নিতে হবে। এমবেড করার পরে যাব কোথায়, ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেসে যাওয়ার পর এটা যেহেতু একদমই সহজ সরল একটা ইমেজ নিচ্ছি, সে কোন দিক দিয়ে হয়ে গেছে টের পাওয়া যায় না, নাহলে পরে একটু কালারফুল একটু বেশি ডিজাইনে থাকলে পরে একটু সময় নিত। এরপর কি করতে হবে, আমাদের এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করার পরে এখন যদি আমি দেখি, ও আচ্ছা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে নিই। এখন আমি প্রত্যেকটা পার্ট চাইলে পরে আলাদা করতে পারবো। এটা হচ্ছে ওর যে এমটি পার্টটা আছে, এমটি পার্টটা। তো এইভাবে করে আমরা ইমেজ ট্রেসিংটা মোটামুটি সবাই জানি। তো আমাদের এই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কিছু ইমেজ ট্রেসিং নিয়েও কাজ করতে হবে। হ্যাঁ, এই গেল। এরপরে আমাদের যে পার্টটা ছিল সেটা হচ্ছে এনভেলপ ডিস্টোর্ট। আচ্ছা, এনভেলপ ডিস্টোর্ট নিয়ে আমরা একটু কাজ করি, তারপরে সবগুলিকে একত্রিত করে আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো। এনভেলপ ডিস্টোর্টটা মূলত কোন ধরনের কাজ করে তা দেখার জন্য আমি একটা শেপ নিয়ে নেই। শেপটা নিলাম, শেপটাতে আমি হালকা পাতলা একটু ইফেক্ট দিয়ে নেই। ফিশ এটা দেই, রিভিউ দেওয়া আছে। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে নিলে বুঝতে পারবেন না। এটাতে গেছিলাম, আমি এতটা দিতে চাই না, এতটুকু থাকলো। ওকে, আমি কি করছি, খুব সহজ কথা যে আমি হচ্ছে একটা শেপের ইয়াটা চেঞ্জ করে নিছি। শেপটা রেক্টেঙ্গেল একটা শেপ ছিল, এটাকে অন্য একটা আকৃতি দিয়ে নিছি। এটাকে একটু ছোট করি, মোটামুটি এতটুকু থাক। এরপর এটাকে আমি কি করব, এক্সপান্ড করে নিব, ওর আসল শেপটাতে আমি নিয়ে আসবো। গেল। এখন আমি যেটা চাইতেছি, আমি কোনো একটা টেক্সট লিখবো। এখান থেকে হচ্ছে আমি এই ফন্টে যাই, কি লিখবো বলেন? হ্যাঁ মহামান্য আপুরা, ক্যারেক্টার।
তা আমি চাইতেছি এই যে যে ক্যারেক্টার লেখাটা কি হবে, এই শেপটা যেভাবে আছে এই শেপের এই ইয়াটা ফলো করে সে হচ্ছে লেখাটা এইভাবে হবে। এর জন্য আমি লেখাটাকে হয় ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি অথবা এক্সপান্ড করে নিতে পারি, যেভাবে হোক আপনি নিতে পারেন। এখন এইটা আর এই যে আমার শেপটা, টেক্সটটা এবং শেপটা দুইটার মধ্যে উপরে আছে কোনটা? উপরে আছে লেখাটা, কিন্তু আমার অবশ্যই থাকতে হবে এইটা উপরে। শেপটা, যে শেপটা নিয়ে আমরা কাজ করব শেপটা উপরে থাকতে হবে। এক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়েও হচ্ছে ওকে উপরে নিয়ে আসতে পারি অথবা লেয়ার থেকেও করতে পারি। এখন দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে আমি সিলেক্ট করে নিয়েছি, যাব কোথায়? অবজেক্টে। অবজেক্ট থেকে নিচের দিকে গেলে দেখেন এনভেলপ ডিস্টোর্ট নামে একটা অপশন আছে। এই এনভেলপ ডিস্টোর্টের মেইনলি হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, এই কাজটা করব। বুঝতে পারছি কি হয়েছে? যেটা বলতেছিলাম যে আমার যে শেপটা যেমন ছিল টেক্সটটা ওই শেপের মতো করে চলে আসছে। আবার দেখাবো আপু। এই একই কাজ আমি যদি আবার একটু অন্য শেপে করি, কোনটা আসছে? শেপ নিলাম, আমি পেন টুল দিয়ে একটু একটা লাইন ড্র করে নিচ্ছি এবং এটার হচ্ছে আমি স্টক ইয়াটা কি বলে এটাকে, ফিলটাকে নান করে স্টকটাকে দিয়ে দিচ্ছি এবং আমি আরেকটা দেই, এটা এইখান থেকে উল্টা হয়ে গেছে লাগতেছে আমার কাছে। ওকে, তো এইরকম রাখলাম। আমি এখন কি করব, সবগুলিকে ধরবো, পাথ ফাইন্ডারে যাব, ডিভাইড করে দিব। তিনটা ভাগ হয়ে গেছে আমার। এখন এই তিনটা ভাগ আমি বোঝার সুবিধার জন্য আনগ্রুপ করে নেই। বোঝার সুবিধার জন্য আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি যাতে আমি সহজে বুঝতে পারি। এইটা হচ্ছে এই কালারটা থাকলো এবং নিচের এটাকে আমি ব্ল্যাক কালার রাখি। এখন এই যে যে শেপগুলি আছে এই শেপগুলির প্রত্যেকটার মধ্যে আমরা চাইলে পরে এইরকম ভাবে টেক্সট দিতে পারি। তার জন্য আমি আবার একটু লিখে নিলাম, ক্যারেক্টার, আমি একটু বড় করে নেই, এটা অল্টার দিয়ে একটা কপি দিই আর একটা কপি করে। তো এইটা সাথে আমি ধরবো এইটা, কিন্তু এখানে আমি এইখানে যে একটা রুলস বলছিলাম যে কোনটা উপরে থাকতে হবে, শেপটা, কিন্তু এখানে শেপগুলি আছে কি নিচে। আমি সবগুলিকে ধরি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাই, ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি। এখন আমি এই আবার এদিকে টেক্সটগুলি কিন্তু আমি এখনো ইয়া করি নাই, টেক্সটে আছে, ওদেরকে কিন্তু আমি শেপে রূপান্তর করি নাই। আমি হয় সবগুলিকে ধরবো, এটাকে আলাদা রাখি, দুইটাকে ধরবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করব অথবা ক্রিয়েট আউটলাইন করব, যেটা করি আমি। এই পার্টটুকুকে ধরবো এবং সেই সাথে হচ্ছে এইটাকে ধরবো। এটা এই দুইটা ধরার পর যাব কোথায়, অবজেক্টে যাব, হচ্ছে এনভেলপ ডিস্টোর্টে যাব, টপ ইয়া কি বলে এটাকে নাম, মেক উইথ টপ অবজেক্ট, এটাতে যাব। সেম ভাবে আমরা হচ্ছে এটাকে ধরবো,
গ্রুপ করে নিচ্ছি, সাথে শিফট প্রেস করে এই শেপটাকে ধরবো, যাব অবজেক্টে, এনভেলপে যাব, মেক উইথ টপ অবজেক্ট। এখন এটাকে যদি ধরি, এটা এখন এই যে যে শেপ টেক্সট গুলি আছে, এই টেক্সট গুলির এটা কিন্তু এক্সপান্ড করে নিতে হবে, তাহলে পরে আপনি কালার চেঞ্জ করতে আর ঝামেলা হবে না। অবজেক্টে যাব, এক্সপান্ড করব, ওকে দিব। এখন আমি চাইলে পরে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এইখানে আরো যে একটা দুইটা অপশন আছে, অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট, এখানে আরেকটা আছে হচ্ছে মেক উইথ ম্যাশ, আরেকটা আছে হচ্ছে মেক উইথ র‍্যাপ ওয়ার্প। তো এই যে ম্যাশটা আর হচ্ছে ওয়ার্পটা, এই দুইটা কাজ আমরা এইখান থেকে টুলস থেকে করছি সম্ভবত, তাই না? টুলস থেকে করা হয়েছে না? এই সেম কাজই এখান থেকেও করা যায়। এখানে হচ্ছে আপনি চাইলে পরে কোনো একটা টেক্সট নিলেন, সাথে কোনো একটা শেপ নিলেন, দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আচ্ছা টেক্সটটা ক্রিয়েট আউটলাইন করি, দুইটা সিলেক্ট করলাম, আমি অবজেক্টে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, এত দেরি আপনার? তো এনভেলপ ডিস্টোর্টেড থেকে আমরা যদি এইটা দেখেন, আমরা করছিলাম, এইটা হচ্ছে ইফেক্ট থেকে মূলত এই কাজটা আমাদের বেশি করা হয়, কিন্তু ইফেক্ট থেকে আমরা যখন করি তখন কোন একটা টেক্সট নিয়ে করি মেইনলি। কিন্তু এইখানে আপনি চাইলে পরে হচ্ছে টেক্সটের সাথে আমি যে শেপটা নিলাম, দুইটাকে একসাথে আমরা কন্ট্রোল করতে পারি। এই কাজটা এইভাবে করা যায়। এবং আরেকটা যেটা ওইখানে আছে, আরেকটা পার্ট আছে ওই জায়গায়, সেটা যদি একটু দেখি, তার জন্য আরেকটা রেক্টেঙ্গেল শেপ নেই, কালারটা ব্ল্যাক করে দিই। এইরকম ধরেন আমার একটা ডিজাইন আছে, আমি আবার টেক্সটটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এখন এই যে যে টেক্সট আর হচ্ছে শেপ সবটুকুকে আমরা একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর যাব কোথায়, অবজেক্টে, এনভেলপ ডিস্টোর্টে যাব, এখান থেকে হচ্ছে আমরা যাব এখন ম্যাশে। ম্যাশে যাওয়ার পর এখানে দেখেন আমার হচ্ছে কিছু পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে, এবং এইখান থেকে আমি হচ্ছে ম্যাশ করার জন্য কলাম এবং রোতে অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে কমাইতে পারবো। আমি যদি এখান থেকে বাড়ায় দেই, দেখেন এখানে রোতে কি হয়েছে, বাড়তেছে, বুঝা যাইতেছে? এবং আমি যদি চাই যে কলামে বাড়াবো, তাহলে এখান থেকে কলামে আমরা বাড়ায় দিতে পারতেছি। তো এটা এইভাবে করার পরে কি কাজ, কেন এটা করব, আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টগুলিকে আমি সিলেক্ট করলাম, এইটাকে বাদ দিলাম, জাস্ট আমি মানে র্যান্ডম একটা কাজ করতেছি, শিফট ধরে এইটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টগুলিকে শিফট ধরে এইগুলি সিলেক্ট করলাম, এইগুলি সিলেক্ট করলাম, আমি একটা ঘর বাদ দিয়ে জাস্ট সিলেক্ট করে নিছি। আমি যদি এখন এটাকে উপরে নিচে যেদিকে নেই, বোঝা যাইতেছে? তো এই টাইপের হচ্ছে কাজগুলি যদি করতে চান, এখন এইখানে দেখেন এইটার সুবিধাটা কি। এই কাজটার সুবিধাটা হলো মূলত আপনি চাইলেই আপনার এই যে যে শেপটা ছিল, শেপটাকে আপনি কিন্তু ইফেক্টে গিয়ে, জিগজ্যাগে গিয়ে আপনি খুব সহজে এই ইফেক্টটা দিয়ে দিতে পারতেন, এরকম ঢেউ ঢেউ। হ্যাঁ, টেক্সটের এটাতেও কিন্তু আপনি হয়তোবা টেক্সটটাকে ইফেক্টের টেক্সটটাকে হচ্ছে শেপে রূপান্তর করে আপনি এই ইফেক্টটা দিতে পারতেন, কিন্তু দুইটার মধ্যে যে একইভাবে ব্যালেন্স রেখে গেছে, এইটা করার জন্য আপনার অনেক সময় লেগে যেত, কিন্তু এখানে একভাবে জিনিসটা হয়ে গেছে। এই টাইপের ডিজাইনগুলির জন্য হচ্ছে আপনার এনভেলপ ডিস্টোর্ট দরকার হবে। এখন আপনারা এক কাজ করেন, দেখতেছি সবার অবস্থা খারাপ, এই এনভেলপ ডিস্টোর্টের পার্টটা একটু প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে আমরা আগাই।
লাইভ পেন্ট বাকেট। আচ্ছা, আমরা কোন একটা শেপের যদি কালার দিতে চাই, হ্যাঁ একটু দেখি, আমরা পরে আবার কাজ করব। কোন একটা শেপের যদি কালার দিতে চাই তাহলে পরে আমরা জানি এই যে এখানে যে ফিল কালার স্টক কালার আছে, এখান থেকে আমরা ফিলের থেকে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলে পরে কালার পিকার আসতেছে। এই জায়গা থেকে হচ্ছে আমরা চাইলে কালার চেঞ্জ করেও কালার দিতে পারি। আরেকটা কোথায় পারি, এই যে কন্ট্রোল প্যানেলের এই জায়গা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, তাই তো? আর কোথায় পারি, এই যে ডান পাশে এই প্যানেলের এখানে যদি আমরা উইন্ডো থেকে কালার প্যালেট আইনে রাখি, এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কি, আমার যে শেপটা আছে পুরা শেপটাতেই কালারটা অ্যাপ্লাই হইতেছে। এই ক্ষেত্রে আমি যদি চাই যে কাজটা কেমন করতে, আমি এই শেপটা একটু ডিলিট দেই। আমি একটা পলিগন নেই, শিফট প্রেস করি এবং আমি রোটেটে ক্লিক করে অল্টার প্রেস করে এখানে আমি দিয়ে দিই হচ্ছে 45, কপি, কন্ট্রোল ডি। আমি এইখানে দেখেন অনেকগুলি শেপ তৈরি হয়েছে, তাই তো? 45 ডিগ্রি অন্তর অন্তর এক একটা শেপ তৈরি হয়েছে। এখন এই জায়গায় দেখেন, এই যে আমি এতগুলি শেপ নিলাম, যে কোনো একটা শেপের যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা যেটা বলছিলাম যে আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এইখান থেকেও করতে পারি, যেখান থেকে করি। কিন্তু আমি চাইতেছি হলো, এই যখন পুরাটা সিলেক্ট করছি, পুরাটা সিলেক্ট করার পর এই যে পার্ট পার্ট হয়েছে না, হ্যাঁ ওভারল্যাপিং হয়ে পার্ট হয়েছে না বিভিন্ন, এই পার্টগুলি আমরা জানি কি যে পাথ ফাইন্ডার দিয়ে আমরা ডিভাইড করে ফেলতে পারি বা বিভিন্নভাবে আমরা কাটতে পারি। কিন্তু আমি কাটবো না, শেপটা একই থাকবে, শেপটা কাটবো না, কিন্তু প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা কালার দিব আমি। শেপ বিল্ডার দিয়ে আপনি দিতে পারবেন, কিন্তু শেপ বিল্ডার দিয়ে দেওয়ার সাথে সাথে কি হয়, আমরা জানি যে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে আমি কাটবো না, আমার শেপটা এই পলিগন যে পলিগন আকারেই থাকবে, কিন্তু আমি প্রত্যেকটা পার্টে কালার দিব। এই কাজটা করার জন্য একটা টুল আছে, এই কাজটা করার জন্য এই যে আমরা যে শেপ বিল্ডার টুল আছে এইটার নিচে একটা আছে হচ্ছে লাইভ পেইন্ট বাকেট, যেটা শর্টকাট হচ্ছে কে। এই লাইভ পেইন্ট বাকেটে যদি আমি যাই, যাওয়ার পর এখানে দেখেন বাকেটের সাথে একটা কালার অপশন আছে, দেখা যাইতেছে? এইখান থেকে আমি অন্য একটা কালার নেই, নিয়ে লাইভ পেইন্ট বাকেটে গেলাম, যাওয়ার সাথে এখন দেখেন তিনটা কালার দেখাইতেছে না? এই তিনটা কালার যে দেখাইতেছে, আমি এইখান থেকে এই ফরগ্রাউন্ড ফিল কালার স্টক কালার থেকে অথবা এই কন্ট্রোল প্যানেল থেকে কোথাও থেকে কালার চেঞ্জ না করে এই যে পেইন্ট বাকেটটা আছে, বাকেটের এইখান থেকে কালার চেঞ্জ করে করে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে, আমরা একটু যদি দেখি, এখানে প্রথমে আছে গ্রিন কালার, তারপর আছে একটা সায়ান কালার, তারপর ব্লু কালার, তিনটা কালার দেখা যাইতেছে না? এখন আমি কিবোর্ড থেকে যদি অ্যারো প্রেস করি, অ্যারো হচ্ছে লেফট অ্যারো যদি আমি প্রেস করি, লেফটের দিকের কালারগুলি চেঞ্জ হবে, একটা একটা করে চেঞ্জ হইতেছে। একদম লেফটে যে আমরা এখানে জানি যে সর্ব লেফটে আছে নান কালারটা আছে, তাই না? তারপরে সাদা, তারপরে কালো, সেম ভাবে গেছে। এখন যদি আমি রাইট অ্যারো প্রেস করি, দেখেন একটার পর একটা কালার চেঞ্জ হয়ে আসতেছে। বুঝছি যে এখানে কালারটা যে চেঞ্জ করা যায়। এখন আসি যে আমি কালারটা যে অ্যাপ্লাই করব, মূলত কোন কালারটা অ্যাপ্লাই হবে? মাঝখানের যে কালারটা আছে দেখেন, ও হলো সিলেক্ট হয়ে রয়েছে। তিনটা কালারের মধ্যে মাঝখানের কালারটা একটু বোল্ড হয়ে রয়েছে না? অর্থাৎ যখন আমি কালার অ্যাপ্লাই করব, মাঝখানের কালারটা হচ্ছে অ্যাপ্লাই হবে। এখন আমি কি করব, আমি জাস্ট যেই পার্টটুকুতে কালারটা অ্যাপ্লাই করতে চাই সেই পার্টটুকুতে জাস্ট ক্লিক করে যাব। আবার আমি চাইতেছি রেড কালার চেঞ্জ করে আমি পিঙ্ক কালার দিব। আমি অ্যারো প্রেস করে লেফটের পিঙ্কটাকে কি করছি, মাঝখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন এখানে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করতেছি। এখন আমি চাইতেছি ব্লুটাকে মাঝখানে আনতে, লেফট অ্যারোটা দিব,
ব্লুটা আসলো, অথবা আমি যদি চাই যে সায়ানটা আনবো, সায়ানটাকে আনলাম, আনার পর আমি জাস্ট ক্লিক করে যাইতেছি। বুঝছি জিনিসটা? এখন জি দেখাবো। এখন এইটা যে করলাম, যেটা শেপ বিল্ডার টুলের সাথে এটার যে পার্থক্য, সে বলতেছিলাম যে শেপ বিল্ডার টুলে কেটে যায়, কারণ আপনি বুঝবেন কেমন এটা কাটছে কিনা। আমি এখান থেকে যদি এখন এটাকে রাইট বাটন সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করি, এই পলিগনটা পুরাটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি দেখেন ওকে বাইরে নিয়ে আসতেছি, বোঝা যায় ও কিন্তু কাটে নাই। এবং আরো মজার বিষয় যেটা, যে আপনি এইটা যে এই যে কালারটা যে অ্যাপ্লাই করছেন, দেখেন আপনি ওকে সরানোর সাথে সাথে কালারটা চেঞ্জ হইতেছে। বুঝতে পারতেছি জিনিসটা, যে এইখানে ছিল যখন, তখন যে অবস্থায় ছিল, যখন আমি সরাইছি সে কিন্তু কালার চেঞ্জ করতেছে। অর্থাৎ আমরা যদি চাই, আমাদের দরকার হলে পরে আমরা এটাকে মডিফাই করতে পারবো কালারটা দেওয়ার পরেও। আরেকবার দেখাই দিব। আরেকবার দেখানোর জন্য আমি একটা ইলিপস নিলাম। আমি হচ্ছে পাথফাইন্ডারের ইন্টারসেক্ট দিয়ে কাটাকাটির কাজটা করে ফেললাম। কই পাথফাইন্ডার গেল কই? এক্সপ্যান্ড করে দেই। আমি এই শেপটা নিলাম, এই শেপটাকে আমি কি করব, একটু রোটেট করে দিব। এটার আসলে এই রোটেট করা কাজটা বা এইগুলি হলো যাতে বোঝার সুবিধার জন্য, হলো এই কাজগুলি করে নিলে বুঝতে সুবিধা হয়। রোটেট করে আমি অল্টার প্রেস করে এখানে আমি আরেকটু কাছে দিব, 30 ডিগ্রি দেই। কপি, কন্ট্রোল ডি। আমার একটা কাজ করা হয়ে গেছে। এখন এটার ভিতরে দেখেন অসংখ্য পার্ট হয়েছে। এইগুলিকে আমি কি করব, যাব হচ্ছে কি নাম এটার, লাইভ পেইন্ট বাকেটে। লাইভ পেইন্ট বাকেটে যাওয়ার পর এইখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর এখন সে তিনটা কালার আনতেছে। আমি মাঝখানের কালারটা আমরা জানি অ্যাপ্লাই হয়, যেটা অ্যাক্টিভ আছে। বুঝছি জিনিসটা? খুব সহজে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এবং আমি যদি চাই যে এদিকে যাই, এই কালারটা কন্ট্রোল জেড ব্যাকস্পেস, অরেঞ্জ কালারটা দিব। মাঝখানে আমি হচ্ছে এই ইয়েলো কালারটা মাঝখানে দিয়ে যাব। এইটুকু পর্যন্ত আমার কিন্তু যখন আমি ড্র্যাগ করছি এইগুলি তো পড়ে গেছে। হ্যাঁ, এখন এইগুলিতে যে পড়ে গেছে, আমি এইগুলিতে আবার কি করব, এইটা যাব, যায় এগুলিতে কালারটা চেঞ্জ করে দিব। হয়েছে? এই যে মাঝখানে আবার একটু বাকি আছে। হায় রে, একটু একটু আবার মাঝখানে রয়ে গেছে। মোটামুটি কাজ শেষ। বুঝছি। হুম, ওই যে কালারটা পরে যখন চেঞ্জ করছি, সঠিক কালার পরে নাই আর কি। এখন আপনি চাইলে পরে এটা পাল্টাইতে পারবেন না। এটা তো আমি দিছি, জাস্ট চেঞ্জ করে দিছি, আরেকটু গাঢ়টা দিলেই হয়ে যেত। না, আপনারা দেখি ছাড়বেন না। যাই হোক, এই হলো আচ্ছা, এটার পরের টুলসটা একটু দেখে যাই আমরা। এখন এটা তো আমরা দেখলাম যে কি লাইভ পেইন্ট বাকেট দিয়ে আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারি। এখন এইখানে আরেকটা বিষয় দেখছিলাম আমরা, যে আমরা
সিলেক্ট করতে হলে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমার সিলেক্ট করতে হইতেছিল, কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যখন সিলেক্ট করতেছিলাম, হয় আমি যদি সিলেক্ট করি তাহলে পরে পুরাটা সিলেক্ট হইতেছে, নাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে তখন আমার সিলেকশন হইতেছে যে আমি যেই শেপটা দিয়ে মূলত ডিজাইনটা তৈরি করছি, তাই না? আমার কিন্তু এই পার্টগুলি সিলেক্ট হইতেছে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন এই যে কালার দিছি, কালারের পার্টগুলি সিলেক্ট হয় না, হইতেছে কি পুরাটা। হ্যাঁ, তো আমি এই যে পার্টগুলিকে আমি সিলেক্ট করে আমি এখানে দেখেন দিছি হলো পিঙ্ক কালার। পিঙ্কটাকে আমি সিলেক্ট করতে চাইতেছি, সিলেক্ট করে আমি অন্য কালার দিব এমন কিছু চাইতেছি। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন, পুরাটা সিলেক্ট করে আমরা এখান থেকে যাব লাইভ পেইন্ট সিলেকশন টুল, এইটাই যাব। এইটাই যাওয়ার পর এখন দেখেন যে এইটা সিলেক্ট হয়েছে, আলাদা আলাদা পার্ট সিলেক্ট হইতেছে না এখন, বোঝা যায়? এখন আলাদা প্রত্যেকটা পার্ট আপনি সিলেক্ট করতে পারবেন এবং কালার অ্যাপ্লাই করতে পারবেন। যে তোমরা সিলেক্ট করতে পারতেছি, আমি যদি এখান থেকে এখন কালার চেঞ্জ করি, সাদা করে দেই, এটা সাদা হয়ে গেছে। সাদা তো বোঝা যায় না, ব্ল্যাক করে দেই, একদম 0 0 আসছে। দুইটার কাজ বুঝছেন? একটা হচ্ছে কালার অ্যাপ্লাই করবে, আর আরেকটা হচ্ছে এই কালারের যে পার্টগুলি এটাকে সিলেক্ট করা যাবে। এই হচ্ছে দুইটা কাজ। এখন আমরা কিছু স্যার সম্ভবত আপনাদেরকে দিয়ে রাখছিল কিছু টি শার্টের স্যাম্পল, তো আমরা একটু দেখি, তারপর নিজেদের মতো করে আইডিয়া নিয়ে কিছু ডিজাইন চিন্তা করি। মকআপ, লোগোর মকআপ করা শিখছেন না? আচ্ছা, টি শার্টের মকআপ দিয়ে দিবে বলছিল। আচ্ছা, যাই হোক, এটার আমিও আসলে আজকে মকআপ গুলি নিয়ে আসি নাই, নিয়ে আসলে তো আমিও দিয়ে দিতে পারতাম। এখানে সম্ভবত নাই, ডাউনলোড করে নিতে পারবেন যেগুলি ফ্রি আছে। আর যদি দেখেন যে পেইড গুলি তো আপনারা সম্ভবত আপনাদের কেনা নাই, স্যারও দিতে পারবে পেইড গুলি, আমার কাছেও কিছু আছে, আমিও হয়তো দিতে পারবো। তো আগামীতে ইনশাল্লাহ নিতে পারবেন। আপাতত আপনারা ডিজাইন গুলি জাস্ট ফ্রি যেগুলি পান ওইগুলিতে একটু ট্রাই করেন। তো এইখানে দেখেন যে কি করছে, একটা বাংলা টেক্সট নিছে, হ্যাঁ, সেটাকে টাইপোগ্রাফি আকারে সে সাজাইছে, সাথে হচ্ছে একটা, যেহেতু লেখাটার সাথে সামঞ্জস্য রয়েছে, একটা গ্রাফিক ডিজাইন সে দিছে। সেম ভাবে এখানেও একটা কাজ করছে। এটা কিভাবে করছে, এই মানুষের সে কাটছে, হ্যাঁ, পাথফাইন্ডার দিয়ে কাটে তারপর মাঝখানে লেখাটা দিছে। আবার সেম ভাবে এখানেও কাজটা করছে। হ্যাঁ, এইখানে হচ্ছে এটা হচ্ছে মকআপে দেখাইতেছে, এটা হচ্ছে মেইন টেক্সটের সাথে এই যে জাস্ট একটু হালকা পাতলা কাজ করে দিছে। এই এই টেক্সট আপনি পাবেন, এই এইটা দেখেন, এটা যে একটা বলতেছিলাম আমরা রিপিটিং টাইপের যে একটা, এটা হচ্ছে এই টাইপের একটা কাজ। তো বেশ কিছু ডিজাইন দেয়া আছে। হ্যাঁ, এটা কোন ধরনের কাজ? না, এই যে হচ্ছে ইয়া টেক্সট অন রাইট সাইড লেফট সাইডের যে একটা আছে না লেআউট, ওইটা হিসাবে আপনি এই কাজটা করতে পারেন। লোকের জ্বলবে, আমার এমনি চলবে। হসপিটাল আচ্ছা, ইসে কি যেন বলে, ক্লাসে করতে থাকবে, পরে দেখে নিন। ওকে, তো মোটামুটি বেশ কিছু ডিজাইন আছে। এছাড়াও কোনটা, এই যে ইউএসএ, এটা একটা টেক্সট দিয়ে লিখছে, লেখার পরে হচ্ছে কালারটা অ্যাপ্লাই করছে। আর হচ্ছে
টেক্সটে কিছু টেক্সট আছে যে ভিতরে ভিতরে যে কিছু জায়গায় হচ্ছে ক্র্যাক হয়ে গেছে না, এরকম টেক্সট আছে কিন্তু। ও কালারটা অ্যাপ্লাই করছে, কালারটা তো কালার কালারটা এইভাবে দুইটা কালার কিভাবে অ্যাপ্লাই করছে? আপনি লাইন টুল দিয়ে এই যে এইভাবে যদি কাটেন চলে যেতে হবে। ওকে, ঠিক আছে। লাইন টুল দিয়ে যদি টেক্সটটাকে প্রথমে শেপে রূপান্তর করবেন ক্রিয়েট আউটলাইন করে, আমরা যদি একটু দেখি ইউএসএ, আপাতত আমরা মনে করি যে এই টেক্সটটাই ছিল। হ্যাঁ, ওর কোন টেক্সট কোন ফন্ট ছিল আমরা ফন্টটার না মিলাই, কারণ ফন্ট মিলাইতে গেলে এখন এখানে কি কি ফন্ট আছে বহুত ঝামেলা হবে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটা এখন কি হচ্ছে, শেপ হয়ে গেছে। শেপ হয়ে যাওয়ার পর আপনি জাস্ট একটা লাইন টুল নেবেন। লাইন টুল নেওয়ার পর এইটাকেই অল্টার প্রেস করে এদিকে সরাই দেন। তিনটা পার্ট হয়ে গেছে। পাথফাইন্ডারে যাব, মাঝখানে হয় না, যাই হোক মাঝখানে করে নিয়েন আপনারা। মাঝখানে দিয়ে কি করব, তিনটা ভাগ করে ফেলছি। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব। এখন এইটুকু আর এইটুকু, এইটুকু আর এইটুকুতে কি হবে, একটা কালার হবে। এইটুকু এইটুকু এটাই হবে আরেকটা কালার। এবং এইখানেও আচ্ছা এই পার্টটাতেও হচ্ছে এই কালারটা, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিই। এবং এটা এইটুকুতে হবে আরেকটা কালার। এইভাবে কাজটা করছে। হ্যাঁ, আর ওটা ফন্টের মধ্যে যে একটা ক্র্যাক করা আছে ওইরকম ফন্ট আছে, ঠিক আছে। তো এরকম একটু আপনারা ডিজাইন, যত এরকম ডিজাইন দেখবেন, দেখলে পরে আপনার নিজেরও আইডিয়া জেনারেট হবে যে এইভাবে নাই, ঠিক আছে। তো এইখান থেকে সবার কাছে আমি যতটুকু জানি সবার কাছে এই ডিজাইনগুলি আছে। হ্যাঁ, এখান থেকে সহজ যে ডিজাইনগুলো আমরা বাংলা ফন্টগুলিতে একটু পরে যাই। এই যে আগুন জ্বলতেছে, এটা আপনি পেন টুল দিয়ে এভাবে করে নিতে পারেন, অথবা এই যে এইরকম ভেক্টর শেপও আপনি পাবেন, সেইটাকেও বসায় জাস্ট কাইটে নিতে পারেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আপনি যদি পেন টুল দিয়ে নিজের মতো ড্র করে নেন, আগুনের এই ফুলকিটা ড্র করে নিয়ে তারপরে যে জাস্ট পাথফাইন্ডার দিয়ে কাটবেন, কাইটে উপরের টুকু একটা কালার, নিচের টুকু একটা কালার। এই ডিজাইনটা সবাই একটু প্র্যাকটিস করেন। এটা একদম সহজ একটা ডিজাইন আছে, এটা একটু সবাই প্র্যাকটিস করেন। এই যে এখানে যে কালার বক্স আছে, কালার বক্সের এই লেখাটা লিখতে হবে না। হ্যাঁ, কি হয়েছে বলেন? কোনটা দিব, আর সহজ কি আছে? আর নয়তো এটা করেন, এটা করেন একটু। আমরা জানি যে এখানে ট্রান্সলেটের একটা অপশন আছে, তাই না? ট্রান্সলেটে যাব, ট্রান্সলেটে যাওয়ার পর এখানে হচ্ছে আমি বাংলা ফন্টে যাব। আমার যদি পিসিতে কোনো কি বলে বিজয় অগ্র কিছু নাই এরকমও যদি হয়, তাও আপনি এভাবে কাজ করতে পারবেন। বাংলা ফন্টে আসলাম, এখানে লিখলাম কিছু একটা, নাটক কম করো, সবার মুখস্থ, কেউ আরো করো প্রিয়, প্রিয় পিআইও, প্রিয়, নাটক কম করো প্রিয়, না ঘটনা হলো এটা।
যাই হোক, এখন নাটক কম করার জন্য লিখলাম। এখন কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি, কপি করছি। কপি করার পর আমাদের যদি অব্র থাকে, অব্র থাকলে পরে আমরা অব্রতে হচ্ছে একটা অপশন পাবো, অব্র এই যে অব্র, কই অব্র টুলস, এটা বোধহয় অব্র থাকলে অব্রতে পাবো হচ্ছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। হ্যাঁ, সেটিংস এর, অব্র সেটিংস এর ভিতরে এটা পাবো আমরা। আর যদি অব্র না থাকে তাহলে পরে আমরা গুগলে গিয়েও যদি ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার লিখি, তাহলে হচ্ছে এই যে এই অপশনটায় যে ইয়াটা ওপেন হবে, এটাই ওপেন হবে। তো এটা আমি ক্লিক করার পর হচ্ছে আমার এই যে চলে আসছে এই অপশনটা। এইখানে আমি যে এই যে ট্রান্সলেট থেকে লিখছি নাটক কম করো প্রিয়, এটা কপি করে এইখানে দিব, কন্ট্রোল ভি দেওয়ার পর কনভার্ট টু বিজয় এনকোডিং। আমার এই যে বিজয়ের কনভার্ট হয়ে আসছে লেখাটা এখানে। হ্যাঁ, এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি। স্টেপগুলি একটু খেয়াল করেন। প্রথমে আমি ট্রান্সলেটে লিখছি, ট্রান্সলেটে লেখার পর আমি নিয়ে আসছি হচ্ছে অব্র ইউনিকোড টু বিজয় কনভার্টারে। এইখানে হচ্ছে বিজয়ে কনভার্ট করছি, বিজয়ে কনভার্ট করা টেক্সটটাকে আমি হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। বিজয়ে কনভার্ট হয়ে আমার এই টেক্সটটা আসছে, এটাকে আমি কপি করছি। কপি করার পর আমি ইলাস্ট্রেটরে আসবো, আসার পর টাইপ টুলে যাব এবং টাইপ টুলে আসার পর আমি এখান থেকে হচ্ছে বাংলা কোনো একটা ফন্ট দিয়ে নিব। আমি কোনো একটা ভারী কোনো একটা ফন্ট চাইতেছিলাম। না, এদিকে দেখি, আপাতত এটা দিয়ে দেখি, তারপর চেঞ্জ করবো না। কন্ট্রোল ভি আমি কপি করে আনছিলাম, সেটা এখানে পেস্ট করে দিছি, বুঝছি। এখন আমি এটাকে কি করব, আমার ইচ্ছা মতো আমি হচ্ছে এটাকে নিয়ে কাজ করব। তার আগে আমি এটাকে আমি একটু চেঞ্জ করে দেখি অন্য ফন্টে কেমন আসে। নাটক কম করো প্রিয়, এটা নাটক কম করো প্রিয়, একটু ফ্রাঙ্কি ধরনের কোন একটা ফন্ট চাইতেছিলাম কিন্তু নাই। এটা দেই, এটা দেখি আছে বোল্ড ইটালিক, এটা থাক। এই হচ্ছে আমার লেখাটা। এখন এই লেখাটাকে আমি অত চিন্তা করার সময় নাই, আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ক্রিয়েট আউটলাইন করার পর আমি পার্ট বাই পার্ট আলাদা করব। আনগ্রুপ করলাম, নাটক লেখাটাকে নিলাম, কন্ট্রোল জি দিলাম, কম লেখাটাকে নিলাম, কন্ট্রোল জি দিলাম, করো প্রিয়, কোথায় প্রিয়, প্রিয় না প্রিয়, হ্যাঁ প্রিয়, এটা প্রিয়, প্রিয় না, সে প্রিয়ই বলছে। যাই হোক, আমরা আমরা যা লেখা লিখে ফেলছি। এখন ফন্টটা যদি আর একটু ভারী হইতো ভালো লাগতো। যাই হোক, আমি এটা দেখি টু অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে অফসেট পাথ করে একটু দেখি। ওকে দেই, আমি কি করতেছি, এই পুরো লেখাটাই ধরে নেই।
আমি আসলে বোল্ড ফন্ট পাই নাই, তো এই জন্য একটু আমি বোল্ড করে নেওয়ার চেষ্টা করতেছি যাতে অফসেট পাথ। ওকে, আনগ্রুপ। ফন্ট ঠিকঠাক মতো ফন্ট পেলে এই ঝামেলাগুলি হয় না। নাটক কম করো প্রিয়। এই জায়গাটা আমি একটু গ্রুপ করে নিচ্ছি, এখন হচ্ছে জাস্ট যেমন খুশি তেমন সাজো আর কি। এখন এই লেখাটাকে আপনি চাইলে পরে কি করতে পারবেন, যে আপনি আবার যদি যে কি বলে এটাকে পাথ ফাইন্ডারে যদি আমি অবজেক্টে যদি যাই, অবজেক্ট থেকে যদি পাথে যাই, অফসেট পাথে যদি যাই, আমি এই জায়গায় দেখেন যে আরেকটু বাড়ায় দেই। এভাবে আমরা যদি বাড়ায় দিয়ে এখানে ওকে দেই, এইটার সাথে হচ্ছে সিলেক্ট করব এইটাকে, উপরেরটাকে, হ্যাঁ উপরেরটাকে সিলেক্ট করছি, সাথে নিচের যেটা আছে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দুইটাকে হচ্ছে পাথ ফাইন্ডারে গিয়ে আমি ডিভাইড দিয়ে দিছি। তারপর আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই যে অপশন, এই পার্ট গুলি যে আছে, ওই আনগ্রুপ হয় নাই, আনগ্রুপ করব। এই যে পার্টগুলি আছে, এক্সট্রা পার্টগুলি, এইগুলি আমি ডিলিট করে দিব। এই শেপ অনুযায়ী, মানে নিচের কম লেখা শেপ অনুযায়ী উপরেরটাকে একটু কেটে নিচ্ছি। সেম ভাবে আমরা এটা দিয়েও করতে পারি। এটা এখানে দিতে পারি, এটাকে করোটাকে ছোট করে দিই, এবং এখানে রাখবো অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নেই, তাহলে পরে সুবিধা হবে। এটা এটার সাথে আমি ওকে ধরবো। ধরার পর আমরা যাব পাথ ফাইন্ডারে, ডিভাইড করে দিব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি এই পিঙ্কিশ কালারটাকে ডিলিট করে দেব। নাটক কম করো প্রিয়টাকে আবার বড় করে দেই। হ্যাঁ, কিছুই বুঝেন নাই? কোথায় বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? এই যে পিও দিয়ে করতেছি, এটা দেখেন তাহলে বুঝবেন। হ্যাঁ, এই টেক্সটটাকে আমি যতটুকু রাখতে চাই আমি ততটুকু করলাম। হ্যাঁ, এটাকে আমি পিওটাকে একটু বড় করে দিছি, মানে হচ্ছে ওকে হাইলাইট করতেছি, পিওরে রাখতেছি।
এটারে আমি বড় করে দিছি, এটাকে আমি আরেকটু এদিকে সরাই, সিলেক্ট করে এদিকে আনি, হ্যাঁ এখানে রাখি, এখানে ঠিক ছিল, আর একটু এদিকে এখানে রাখলাম। এইটাকে সিলেক্ট করছি, হ্যাঁ সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করার পর আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে যাব পাথে, পাথে যাওয়ার পর এখানে অফসেট পাথ নামে যে অপশনটা আছে এখানে যাব। অফসেট পাথে যাওয়ার সাথে সাথে সে কি করছে, অফসেটটা আমার 6 দেয়া আছে, যার কারণে 6 অনুযায়ী বাড়ছে। আমি এখান থেকে চাইলে কমাইতে বাড়াইতে পারি, বোঝা যায়? তো আমি 6 রাখতেছি, যেহেতু আমি সব জায়গায় 6 দিয়ে কাটছি। ওকে দিলাম। এই কালারটাকে, এই যে অফসেট পাথ হয়ে যে বাড়তি অংশটা আসছে, এটা আমি কালারটা চেঞ্জ করে নিতেছি যাতে আমার কাজ করতে সহজ হয়। আমি এই কালারটা চেঞ্জ করে নিলাম এবং আমি এই যে লাল অংশটা, আমি একটু জুম করে নিই, এই যে লাল যে অংশটা গেছে, অফসেট পাথ হয়ে যে অংশটা গেছে, এই অংশটা দিয়ে আমি কমের যে লেখাটা, কমের লেখার এই জায়গাটাকে কাটতে চাইতেছি। বুঝছো জিনিসটা? এটাকে সিলেক্ট করলাম, আনগ্রুপ করি, এইটাকে সিলেক্ট করি, ওই পিঙ্কিশটা সিলেক্ট হয় নাই, সিলেক্ট করলাম এবং আমি সেই সাথে কম লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব হচ্ছে পাথ ফাইন্ডারে, পাথ ফাইন্ডারে যাওয়ার পর আমরা ডিভাইড করে দিছি এবং আনগ্রুপ করব। এখন এই যে পিঙ্কি কালার যেটা আছে এটাকে ডিলিট করে দিব। কন্ট্রোল জেড দেই, এই জায়গাটা একটু, এটা দিয়ে এটাকে কাটবো। আনগ্রুপ, এখন এই পিঙ্কিশ কালারটাকে ডিলিট করব। এই যে এই জায়গাগুলি দেখছেন যে এটা কেটে ফেলছি, এই যে জায়গাটা কেটে ফেলছি, এই জায়গাটায় হচ্ছে একটা এমটি পাথ আছে। এখন লেখাটা আমার মোটামুটি এরকম হয়েছে, আমি এটাকে ডিলিট দিই। লেখাটা আমার এরকম হয়েছে, এটার সাথে আমি একটা ইমেজ জুড়ে দিব। আমি ইমেজের জন্য এই ইমেজটাকে এনে রাখছি, এটাকে আমি একটু ট্রেস করব, এক্সপান্ড করব, এক্সপান্ড করার পর আনগ্রুপ করব এবং আমি এটাকে কন্ট্রোল জেড, সর্বনাশ, হোয়াইট কালার, সিলেক্ট করছি, কোনটা সিলেক্ট হয়েছে কোনটা, এটাকে আমি রেড কালার ছিল, রেড কালারটা দিয়ে দেই, এই কন্ট্রোল জি, গ্রুপ করে নিছি। চুলা থেকে বেশি দাড়ি লাগতেছে না? আমরা এই জায়গাটা কাইটে দিই, আসলে ও এই জায়গাটা কেমন মানে ইয়া লাগতেছে, আমার কাছেও ভালো লাগতেছে না। এইটা আমি এইখান থেকে পুরোটা এইভাবে কেটে দিই।
চুল কম দাড়ি বেশি হয়ে গেছে ও। রেকর্ড তো আপনারাই শুনবেন। ও সর্বনাশ। ভাল লাগতেছে না, এর চেহারা পচা লাগতেছে, এর চেহারা ভাল লাগতেছে না দেখতে, কিছু না। দেখি হাফ করলে কেমন লাগে। এখন মোটামুটি ভালো লাগতেছে। এটা দরকার নাই। এই হচ্ছে আপনার, এইটাকে আমি কালারটা দিব হচ্ছে এই কালারটা, এটার ভিতরে আবার ফিল হয়ে রয়েছে। ডিলিট। আর না এই জায়গায়, আর এদিকেও সম্ভবত আছে। আমরা পুরাটাকে সিলেক্ট করি, অবজেক্টে যাই, ক্লিন কই, এই জায়গায় আছে। ধরতেই পারতেছি না। কি সর্বনাশ। এত ছোট ছোট পার্ট রয়েছে। দেখছি। মোটামুটি আছে, এই জায়গায় আছে না, এই জায়গায় একটা পার্ট আছে। এখানে হ্যাঁ, এটা তো টর পার্ট, এটা টর পার্ট হিসাবে আছে।
এটা মোটামুটি। তো এরকম ভাবে আপনারা টেক্সট আর হচ্ছে ইমেজকে একসাথে করে একটা ডিজাইন তৈরি করতে পারেন, ঠিক আছে? বুঝছি কিনা? তাহলে পরে আপনাদের যে স্যার যে ইমেজগুলি দিয়ে রাখছে, হ্যাঁ, ওইগুলি থেকে মিনিমাম 4টা কাজ করবেন। আপনি ইচ্ছা মতো আপনার যেটা যেটা সহজ লাগে সেটা করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি হয়েছে বলেন তো আপু? হ্যাঁ, আপনি যা দিয়ে করেন সমস্যা নাই তো। আজকে আজকে যে পেইন্ট লাইভ পেইন্ট বাকেট টুল দেখলেন, ওইটা দিয়েও করেন, সমস্যা নাই তো। আপনার যেটা দিয়ে যেটা কাজ করতে সুবিধা লাগে আপনি সেভাবে করেই করবেন, কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।